দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। গত কয়েকদিন ধরে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে একটা তুলকালাম কাণ্ড চলছে। এই ঘটনা নিয়ে ঢাকা শহর আজকে প্রায় অচল হয়ে গিয়েছিল। যারা ঢাকা রাস্তায় আজকে নেমেছেন, একদিকে বৃষ্টি ছিল, অন্যদিকে শাহবাগ একদিকে ব্লকেট, অন্যদিকে সিটি কর্পোরেশনের সামনে ব্লকেট, এই গুলশানে উত্তর সিটি কর্পোরেশনের অফিসের সামনে সেখানে জনসমাবেশ, সব কিছু মিলে ঢাকায় আজকে পুরো ঢাকাবাসী নাকাল একটা অবস্থা গেছে। সব কিছু মিলে এদিকে এই যখন সিটি কর্পোরেশনের মেয়রের কথা বলছি, যে ইশরাক হোসেনকে বিএনপি চাচ্ছে যে ইশরাক হোসেনকে যেন ঢাকা দক্ষিণে সিটির মেয়র ঘোষণা করা হয়, তার শপথটা যেন করানো হয়। এবং এরই মধ্যে কিন্তু ঘোষণা এসছে যে কালকের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না করবে, শপথ গ্রহণ না করালে ঢাকা শহর অচল করে দেওয়া হবে, এবং বিএনপি সরাসরি এখন তার পক্ষে অবস্থান নিয়েছে। আর অন্যদিকে আজকে সন্ধ্যায় বা রাতেই বলি, এনসিপি প্রেস কনফারেন্স করে বলেছে যে তারা এই নির্বাচন, এই মেয়র নির্বাচন বা শপথ নিয়ে যে ঘটনা ঘটছে তারা এতে উদ্বিগ্ন, এবং তারা বলছেন যে তারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায়। এবং বর্তমান যে নির্বাচন কমিশন আছে তারা বলছে যে এটি সরাসরি বিএনপিকে সাপোর্ট বা একটি দলকে সাপোর্ট করছে, জন্য এই নির্বাচন কমিশনকে ভেঙে দিতে হবে। অন্যদিকে আজকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ে একটা বৈঠক করেছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যার প্রধান আছে তারা, এবং 3 বাহিনীর প্রধানও সেখানে উপস্থিত ছিলেন। সব কিছু মিলে এই সব মিছিল নিয়েই আজকে আসলে আমরা একটু আলোচনা করতে চাই। 2 জন অতিথি আছেন আমাদের সঙ্গে, একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে আছেন নীলুফার চৌধুরী মনি, তিনি সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল। 2 জনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনায় যাব। নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শুরু করি। শুরুতে যেমনটা বলছিলাম যে এই মেয়র নিয়ে, বিশেষ ঢাকা দক্ষিণে মেয়র নিয়ে একটা কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে, এবং এখন এমন উত্তেজনা হয়েছে যে ঘোষণা করা হয়েছে যে কালকের মধ্যে ইশরাক হোসেনকে যদি মেয়র ঘোষণা না মানে শপথ না হয় তাহলে ঢাকা শহর অচল করে দেওয়া হবে, এবং বিএনপিতে সরাসরি তার পক্ষে অবস্থান নিয়ে নিয়েছে। বিএনপি সিনিয়র নেতারা এরই মধ্যে বক্তব্য দিচ্ছেন এই বিষয়ে। আজকে এনসিপি যেমনটা বলছিলাম, তারা প্রেস কনফারেন্স করে বলেছেন যে এই যে বিষয়টা হচ্ছে যে এই একটি অবৈধ নির্বাচনে যারা নির্বাচিত পার্টিসিপেট করেছিলেন তারা এখন আদালতের মাধ্যমে দৌড়ঝাঁপ করছেন, যেটি ঠিক নয়, এবং তারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচনে দাবি করেছেন। সব কিছু মিলে আসলে এই এনসিপি এবং এই একটা এলাকায় মানে একটা ঢাকার একটা মেয়র আসনকে নিয়ে এনসিপি এবং বিএনপিকে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেল কিনা। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, মানে সারা ঢাকা মিছিল, আন্দোলন, মিটিং, অবরোধ, মানে হজবরল অবস্থা, মানে সার্বিক অবস্থা এত খারাপ যেটা আমরা 5 আগস্টের পরে যতটা আশা করেছিলাম আমরা ঠিক তার চেয়েও বেশি আমরা পেছনের দিকে নিরাশ হয়েছি। এই নিরাশটা এখন এমন এক পর্যায়ে যে মনে হচ্ছে যে যমুনার পানি কিন্তু বিপদসীমার ঊর্ধ্বে উঠে গেছে। এই যমুনা বাংলাদেশকে সামলাতে পারছে না, ঢাকাকে সামলাতে পারছে না। এটা ভীষণ জাতির জন্য দুঃখজনক। আপনি যে কথাটা বললেন, হ্যাঁ ঠিক আছে, এই নির্বাচনটা ওই নির্বাচনটা অবৈধ ছিল, বিএনপি বলেছে, বিএনপি প্রত্যাহার করেছে, কিন্তু দেশের এই সিচুয়েশন যে এমন হবে, এটা কিন্তু এইভাবে হবে, এমন হবে, এটা কিন্তু ধারণা কারোরই এই দিনে হবে এরকম ছিল না। যে কারণে আপনার যখন এই শূন্যতার সৃষ্টি হলো, তথাকথিত মেয়র পালিয়ে চলে গেল, 2 পক্ষের মেয়রই পালিয়ে চলে গেল দুই জায়গা থেকেই। তো এই চলে যাওয়ার পরে জায়গাটা তো আর খালি থাকতে পারে না, কিছুদিন প্রশাসন রাখা হলো। তারপর যেটা করলো এই নতুন উপদেষ্টারা কিছু বুঝুক আর না বুঝুক, এই যে ছেলেরা যারা আন্দোলনের সামনে ছিল তারা ওই আপনার স্থানীয় সরকারের উপদেষ্টা, সে কী করলো, হিজবুত তাহরির থেকে একজন এনে উত্তরে দিয়ে দিল, এবং উনার ওইখানে যে অরাজকতা চলছে এটা বলার বাইরে, সব জায়গায় অরাজকতা, সেখানে আরও বাইরে। এবং দক্ষিণেও কিন্তু একই প্রচেষ্টা করা হচ্ছে একই অবস্থায়। তো এই যে যারা রাজনীতি করি, আমরা যারা লাখো লাখো জনগণ যারা রাজনীতি করি, কোটি কোটি মানুষ, তাদের অবস্থানটা কোথায় যাবে? রাজনীতি করার লোকগুলা একদম আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে, অরাজনৈতিকরা দেশ চালানোর নাম করে অরাজকতা সৃষ্টি করছে। এটা তো একটা রাজনৈতিক দল হতে দিতে পারে না। সেইখানে যে শূন্যতাটা সৃষ্টি করেছে, সেই জায়গায় যদি আপনার ওই নির্বাচনটা যদি যেভাবে চলমান ছিল চলতো, প্রথম জন না থাকলে দ্বিতীয় জন নর্মালি আসে।
আপনার মাঝখানে তো আর কেউ ছিল না। তো এখন এই সমস্যার মধ্যে ছাত্রদের যে দল তারা নতুন ঘোষণা করেছে এবং অ্যাডভাইজার কমিটিও কখনো কখনো বলছে, জামাতও কখনো কখনো বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, যেটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমমনা দলরা কোনোভাবেই এটা আশা করে না। কারণ কেন্দ্রীয় নির্বাচন যদি না হয়, জাতীয় নির্বাচন যদি না হয়, এগুলো যত নির্বাচনই করুন না কেন দেশের অবস্থা কিন্তু মানে একটা ভালো অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব না। সেই কারণে আপনার মনে করেন কোনো উপায় নাই ইশরাক এই জায়গাটায় ইশরাক যদি না বসতে চায়, সেখানে যাদেরকে নেওয়া হবে হয়তো বা আরেকটা হিজবুত তাহরির আসবে, কিন্তু আরেকটা কেউ আসবে। ঢাকায় যদি সিটি কর্পোরেশন ইলেকশন দিয়ে দেয়, কেন ঢাকায় ইলেকশন দিবে? ইলেকশন যেটা একদম ওভার ডিউ হয়ে আছে, জাতীয় নির্বাচন দেওয়ার 1 মাসের মধ্যে দেন, 15 দিনের মধ্যে দেন। আপনারা তো কেউ না করেন, শুধু ঢাকা সিটিতে দিল। আপনার মনে আছে 2014 সালে আওয়ামী লীগ জাতীয় নির্বাচন করেছে জানুয়ারির শেষ দিক থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত উপজেলা নির্বাচন করেছে, তো করেছে না? তো এটা তো এমন না যে হতে পারবে না। তো এই যে না হওয়া পর্যন্ত থাকলে তো অসুবিধা নাই। আর আমরা যদি নর্থকে না দেখতাম, উত্তরকে যদি এই অবস্থায় না দেখতাম, হয়তো বা আপনি খেয়াল করে দেখেন এই রায় হওয়ার পরেও কিন্তু ইশরাক ওইভাবে নড়েচড়ে নাই, তার ইচ্ছাও ছিল না, দল থেকে ওই ধরনের ইচ্ছা ছিল না। কখন দল থেকে এটা চিন্তা করেছে? যখন উত্তরকে চরমভাবে মানে ঘটনগিরি করছে, এই ঘটন পটিয়সীদের জন্য এটা বিএনপি যেহেতু সারা বাংলাদেশকে ধারণ করার ক্ষমতা রাখে, সেই জন্য বিএনপি এটা বুঝতে পেরেছে যে এটা কতটা খারাপ হতে যাচ্ছে, যে কারণে এই কাজটা করা ছাড়া বিএনপির কোনো উপায় ছিল না। এবং আমরা মনে করি সরকার যদি ভালো চায় তাহলে যে পর্যন্ত নির্বাচন না হয় সেই পর্যন্ত বিএনপি চায় না। ইশরাক জনগণের ভোটে পাশ করার যোগ্যতা রাখে। ইশরাককে এবং তাবিদকে কিন্তু বলাই হয় জনগণের মেয়র। আবার আসবো আপনার কাছে। আমি তো মাহবুব কামাল আপনার কাছে একটু দ্রুত এই বিষয়ে মন্তব্য জানতে চাইবো। আপনার কাছে কি মনে হচ্ছে যে 2 সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে এখন যে আন্দোলনটা হচ্ছে, এটা কি শুধুই এই 2টি সিটি কর্পোরেশনের মেয়রের জন্যই নাকি রাজনৈতিক? বলছি নীলুফার আপা যে বললেন বিএনপি এখন বুঝতে পারছে যে এত ওয়ার সো লেট, এত পরে বুঝলেন কেন? দেখ, আপনার সাথে ঝগড়া করব না। দেখেন, যা হচ্ছে এটা অনিবার্য ছিল ইন দ্য সেন্স যে গভর্নমেন্টের সাথে বা ছাত্রদের সাথে যে বিএনপির যে দ্বন্দ্বটা, সেটা এতদিন ছিল নন অ্যান্টাগনিস্টিক, অবৈরীমূলক একটা দ্বন্দ্ব আছে। এইটা যে অ্যান্টাগনিস্টিক অর্থাৎ বৈরীমূলক দ্বন্দ্বে পরিণত হবে, এটা আমি প্রেডিক্ট করছি অনেক আগে। এটা হতেই হবে, এটা অনিবার্য ছিল। এখন যেটা চলতেছে সেটা হচ্ছে ক্ষমতার অ্যাসিড টেস্ট, ব্যালেন্স অফ পাওয়ার কোন দিকে, সেইটার একটা মহড়া চলতেছে। সিম্পল অ্যাজ দ্যাট। যত কিছুই আপনি দেখবেন এগুলির সারসংক্ষেপ হচ্ছে ক্ষমতার অ্যাসিড টেস্ট হচ্ছে যে কার বেশি ক্ষমতা, এনসিপি প্লাস গভর্নমেন্টের বেশি ক্ষমতা না বিএনপির বেশি ক্ষমতা। জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। এগুলি হচ্ছে উপসর্গ। এই যে নির্বাচন কমিশনে যাওয়া, ইশরাকের মেয়র, তো এই যে এনসিপির নেতাদের বড় বড় কথা, তারপরে সালাউদ্দিন সাহেব এবং শামসুজ্জাদ দুদুর যে মানে হাকডাক, এইগুলি হচ্ছে উপসর্গ। মূলটা হচ্ছে যে এখন শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা চলতেছে, কে বেশি শক্তিশালী। যে শক্তিশালী বলে প্রমাণিত হবে সে ওভাররুল করবে, পরাজিতর উপরে সে আপনার মানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। ইট ওয়াজ মানে প্রেডিক্টেবল। এটা বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার হয় না। হ্যাঁ, এটা সিম্পল। কারণ প্রথম থেকেই তো আমরা বুঝছি, তারেক রহমান যখন দেশে আসেন তখনই বুঝছি যে বিএনপিকে আলটিমেটলি আওয়ামী লীগকে মার্জিনালাইজ করার পরে বিএনপিকে ধরা হবে, এটা আগেই বোঝা গেছে। হ্যাঁ, এটা নীলপাড়া দেওয়ার টু লেট। আচ্ছা। এবং তারা আসলে আমি বলবো বিএনপি যা করেছে এই 7-8 মাসে, এইটা মানে আমি বলবো শুধু মানে অন্যায় না, রীতিমতো অপরাধ করেছে। আমি প্রমাণ করে দিব। দেখেন, আমাদের তো যাওয়ার কোনো জায়গা ছিল না।
আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আমরা বিএনপিকে একটা আশ্রয়স্থল ভাবছিলাম। কী কারণে? যে বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, উনি একজন সেক্টর কমান্ডার বীর উত্তম, উনি একটা ঘোষণা দিছিলেন। সো এই দলটা মুক্তিযুদ্ধকে ধারণ করে, যেখানে অ্যান্টি লিবারেশন ফোর্স দিন দিন শক্তিশালী হচ্ছে, সেখানে মুক্তিযুদ্ধকে ধারণ করে সেই দলটার প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা। সুতরাং এই দলটার মধ্যে আমরা মুক্তিযুদ্ধের একটা ফ্লেভার পাবো। সেকেন্ডলি, এই যে আলট্রা ইসলামিজম বা এই যে জঙ্গি বা ইত্যাদি, এইটার বিপরীতে বিএনপির পলিটিক্সটা হচ্ছে মডারেট ইসলাম, একটা মধ্যপন্থার ইসলাম, একটা শান্তিপূর্ণ ইসলাম। তো আমরা যেহেতু ধর্মপ্রাণ, আমরা সবাই, আমাদের ইসলামেরও দরকার আছে। সো মুক্তিযুদ্ধ এবং ধর্মপ্রাণ ইত্যাদি এগুলো নিয়ে, মডারেট ইসলাম এগুলো নিয়ে এখানে আমরা যাইতে পারি। কিন্তু বিএনপি যে রোলটা প্লে করলো, মানে দেখেন, শুধু মুখে দুই একবার শুধু বলছে যে ৭১কে মাইনাস করা যাবে না, মুখে দুই একবার করছে, কার্যত বিএনপির কোনো ভূমিকা আমরা দেখি নাই। এবং ৫ই আগস্ট থেকে দীর্ঘ ৭-৮ মাস যে মব ভায়োলেন্স হয়েছে, তারপরে প্রগতিশীলতা আধুনিকতার উপরে যে আক্রমণ হয়েছে, নাটক হতে দেয় নাই, বসন্ত উৎসবে বাধা দেওয়া হয়েছে, নারী ফুটবলে বাধা দেওয়া হয়েছে, আপনার লাইব্রেরি থেকে বই উধাও হয়ে যাচ্ছে, তারপরে মব ভায়োলেন্সের কারণে বিএনপি এগুলি প্রতিরোধ করার কোনো স্টেপ গ্রহণ করে নাই। খালি মুখে বলছে যে আমরা ৭১কে মাইনাস শেষ করতে দিই। তো ফলে এখন বললে হবে না, ইউ আর টু লেট। এবং এগুলি তো করেনি নাই, উল্টা করছেন কি চাঁদাবাজি। মানে আপনি না, গ্রাসরুট লেভেলে চাঁদাবাজি হয়েছে, এবং চাঁদাবাজি যে হয়েছে এটার বড় প্রমাণ হচ্ছে যে অসংখ্য গ্রাসরুট লেভেলে বিএনপি কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে, অথবা আপনার কি বলে অব্যাহতি দেওয়া হয়েছে, অথবা শোকজ করা হয়েছে। এটা প্রমাণ করে যে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার কাছে ক্ষমতার লড়াই, আপনার কাছে কি মনে হচ্ছে বিএনপি কোন অবস্থানে আছে এখন, যে ক্ষমতার লড়াইটা শুরু হয়ে গেছে? না, মানে আমি তো শুনেন, আমি একটা প্রশ্ন করতে চাই। মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেটা বলছিলেন যে ৫ই আগস্ট যদি শেখ হাসিনার পতন না হইতো, তাহলে আমরা অস্ত্র হাতে তুলে নিতাম, আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম। তাহলে কি তারেক রহমান এনসিপিকে ভয় পাচ্ছে? এটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা কি এটা আসতে পারে যে এই যে ডাক দিছিল, বলছিল যে আমাদের সশস্ত্র ডাক দিব, তার মানেটা কি? মানেটা হচ্ছে অস্ত্র আছে তাদের হাতে। তাহলে তারেক রহমান হি ইজ অ্যাফ্রেড অফ দিস, উনি এটা ভয় পাচ্ছেন। মনে বিএনপি কি আসলে তাহলে এনসিপিকে ভয় পাচ্ছে? এটা উনি সাংবাদিক, উনি কত রকম কথা বলতে পারে। শোনেন, বিএনপি এত টর্চার করেছে আওয়ামী লীগ, তার কি ছিল না? অস্ত্র, বিত্ত থেকে শুরু করে, ক্ষমতা থেকে শুরু করে, হেন কিছু, জিও পলিটিক্সে পাশের দেশে ব্লেসিংস, সব কিছু ছিল। সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিএনপির উপর। বিএনপি একদিকে মার খেয়েছে, আরেক দিকে কথা বলেছে, আরেক দিকে প্রোগ্রাম দিয়েছে, আরেক দিকে প্রোগ্রাম করতে পারে নাই। এবং যদি ভয়ই পেত চরমভাবে বিএনপি, তাহলে বিএনপি কিন্তু আওয়ামী লীগে জয়েন করতো। আপনারা দেখেছেন যে কত কিছু ভয়কে উপেক্ষা করে আমরা কিন্তু, আপনারা ডেকেছেন, আমরা এসেছি, কথা বলেছি, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তো সেই আওয়ামী লীগ যখন 15.5 বছরের দুর্দান্ত প্রতাপ, সেই তারা যখন আমাদের কাবু করতে পারে নাই, সব শেষে 15.5 বছরের ফলাফলে একজন শাহজাহান ওমর, একজন তৈমুর আলম, কিংবা মাঝখানে একজন নাজমুল হুদা, এই হলো আওয়ামী লীগের আপনার জয়। সেইখানে সদ্য জন্ম নেওয়া যে দলটা, অঙ্কুরেই বিনাশ ছোটবেলা পড়ে এসেছিলাম, যারা কিনা জন্ম নেওয়ার সময়ই যাদের এত খাই অবস্থা হয়ে গেছে। এখন আপনার কি বলে, এনসিপি না বলে খাই সিপি পার্টি বলতে পারে। তো সেই পার্টির, এদেরকে বিএনপি ভয় পাবে, এই কি বিশ্বাস করা যায়? আর কে কখন সমস্ত বাংলাদেশের সমস্ত অস্ত্র আওয়ামী লীগের কাছে ছিল। বাংলাদেশের এই জন্য বলছি, সেই দিন আপনার পুলিশ সব আওয়ামী লীগের ছিল, বিজেপি সব আওয়ামী লীগের ছিল, সেনাবাহিনী নিয়েও আমাদের প্রশ্ন আছে। এই কারণে 14 নির্বাচন দেখেছি, 18 নির্বাচন দেখেছি, 24 নির্বাচন দেখেছি, সেনাবাহিনী ঠায় দাঁড়িয়েছিল, একটু নরণচরণ করে নাই, তাদের দিকেই তাকিয়েছিল, আমাদের দিকে তাকায়ও নাই তারা। সেই সুনীলের 33 বছরের কবিতার মতো। তো তার থেকে আমরা যদি ভয় না পেয়ে থাকি, সমস্ত বাংলাদেশ আমাদের বিপক্ষে ছিল, আমরা যদি না পেয়ে থাকি, এই বাচ্চা কয়টা পোলাপান এনসিপি, আর সেই সঙ্গে হলো গিয়া একটা ওই কি স্যালাইনের মতো একটা
ক্ষুদ্র আপনার কি কি বলে উপদেষ্টা কমিটি, এই নিয়ে আমাদের খুব বেশি ভয় পাওয়া লাগবে? সভ্যতা শোনেন, সভ্যতার চরম বহিঃপ্রকাশ হলো বিএনপির মধ্যে। বিএনপিকে যত কথাই মাহবুব ভাইরা বলুক ধান্দাবাজি করছে, চাঁদাবাজি করছে, আমি বলবো যে জুনিয়র লেভেলে মাঠ পর্যায়ে একদম প্রত্যন্ত লেভেলে 2-4 জন যে নাই এত বড় দলে, মাহবুব ভাই যদি এরকম একটা দলের মালিক হতো, মাহবুব ভাইও সামলাতে পারতো না, আরো বেশি পারতো না। এই টুকটাক হালকা বিচ্ছিন্ন ঘটনা আমি অস্বীকার করছি না, কিন্তু বিএনপির নেতাকর্মীরা আর যাই হোক সবশেষে চরমভাবে বেচাকেনা আমি হয়। একটা প্রশ্ন করি প্লিজ, মানে বিএনপি হাইকমান্ড থেকে কতজনকে আপনারা বহিষ্কার করছেন? আপনি যে বললেন 2-4 জন, কতজনকে বহিষ্কার করছেন এবং কতজনকে আপনি করছেন, কারণ দর্শাও নোটিশ দিচ্ছেন? আমি আপনার উত্তরটা এটাও যদি বলি যে দলের প্রায় 60 লাখ লোক মামলা খায়, শুধু মামলাই খায় যে দলের 60 লাখ লোক, সেই দলে 2000 বা 3000 আপনি তো বললেন 2-4 অ্যাপ্রক্সিমেট, আমি বলি সেই দলের, আমি বলি নাই যে কত লোক বিএনপি করে, আমি বলেছি মামলা খেয়েছে প্রায় 60 লাখ। সেই 60 লাখ লোকের মামলা খাওয়ার মধ্যে 3000 লোক কি কিছু? এ তো কিছুই না, সাগর থেকে এক বালতি পানি সমান না। হ্যাঁ, এখন কি আপনার কাছে যেটা বলছে যে এই যে হঠাৎ করে বিএনপি কিন্তু এখন একটা যমুনা ঘেরো একটা হুমকি দিচ্ছে বা কথা বলছে, ইশরাকের সমর্থকরা বলছে, এবং আমি দেখতে পাচ্ছি বিএনপির নেতৃবৃন্দ কিন্তু বলছে যে নির্বাচন জন্য দরকার পড়লে তারা যমুনার দিকে মার্চ শুরু করবে। হঠাৎ করে যমুনা ঘেরোয়ের যে হুমকি, মানে এটা কি সরকারকে ভয় দেখানোর একটা চেষ্টা করছে কিনা? না, ভয় না, এটা হচ্ছে যে ধরেন যে যেহেতু নির্বাচনে শার্প ডেট দিচ্ছে না গভর্নমেন্ট, একটা ঝুলায় রাখছে জিনিসটা, তাই না? তো বিএনপি তো আলটিমেট গোল তো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়া, তাই না? তো এইটা যদি প্রলং করতে থাকে গভর্নমেন্ট, এবং এটা যদি বোঝা যায় যে গভর্নমেন্টের মধ্যে আন্তরিকতার অভাব আছে, গভর্নমেন্ট আসলে নির্বাচনকে পেছানোর চেষ্টা করতেছে, ন্যাচারালি বিএনপি মানে আরও একটু হার্ড লাইন নেবে। খুব বেশি হার্ড লাইন নেয় নাই কিন্তু, মানে আপনি নিরপেক্ষে জিজ্ঞেস করেন যে নির্বাচন না দিলে কি করবেন, তখন উনি বলবেন কি, উনি বলবেন যে কেন দিবেন, এটা যৌক্তিক দাবি, এইখানেই শেষ হয়ে যাবে, কিন্তু খুব বেশি হার্ড লাইন নিবে না। কথাটা হচ্ছে যে এগুলি আমরা বুঝি নিরপা, এগুলি আমাদের বুঝায়েন না। তো ঘটনা হলো এই যে দেখেন, মানে কত কিছু ঘটে গেল দেশে। হ্যাঁ, বিএনপি সেই সরকারকে সমর্থন দিয়েই যাচ্ছে। তারেক রহমান একটা, মানে উনি আব্রাহাম লিঙ্কনের চেয়ে বড় গণতন্ত্রী হয়ে গেলেন। বিএনপি আটকে আছে কোন জায়গায় তাহলে? আপনার কি মানে আটকে আছে কোন জায়গায় তাহলে? বিএনপি আটকে আছে মানে কি, বিএনপি মানে কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছে না। তারা মনে করতেছে কি ইউনূস সাহেব বোধহয় নির্বাচন দিয়ে দিবে, কিন্তু আমি একটা পোস্টে লিখছি যে তারেক রহমান যেন ইউনূস সাহেবের সাথে কোনো মেলায় না যান, ওনাকে 7 বার বিক্রি করে দিবেন। হ্যাঁ, ইউনূস সাহেব ওনাকে 7 বার বিক্রি করে দিবেন, কোনো মেলায় যেত না যান। তো ফলে আমি একটা পোস্ট লিখছি, তো ফলে উনি ভাবছেন যে হ্যাঁ ঠিক আছে, দিবে নির্বাচন দিবে। এখন তো ওনারা মোটামুটি কনভিন্সড যে নির্বাচনের দিকে গভর্নমেন্ট যাবে না। এবং এনসিপির যে কারণ দেখেন, এই তো প্রমাণ হয়ে গেল, এই যে এনসিপি কালকে নির্বাচন কমিশন যে যাবে এবং বলবে যে স্থানীয় সরকার, এটা গভর্নমেন্ট আলটিমেটলি এই লাইনেই যাবে। আবার দেখতেছি এনসিপি যা দাবি করতেছে তাই হচ্ছে, এবং এনসিপির দাবির মুখে এক্সিকিউটিভ অর্ডার আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়া হলো। কোনো আইনগত আইনে যাওয়ার দরকারই মনে করলো না গভর্নমেন্ট। আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, অসুবিধা নাই, কিন্তু এটার তো একটা প্রসেস আছে। হ্যাঁ, দাবি করলো আর সাথে সাথে মিটিং ডেকে এক্সিকিউটিভ অর্ডারে মানে নিষিদ্ধ করে দিল, এটা কি বুঝি আমরা? এগুলো তো বোঝার তো কিছু বাকি নাই। তো ফলে মানে এই যে এই বিএনপি ইজ কনভিন্সড যে এনসিপির বাইরে গভর্নমেন্ট যাবে না, হ্যাঁ, সুতরাং আমাদের একটা হার্ডলাইন নিতে হবে, এবং হার্ডলাইন নিতে হবে যে কারণে এই যে সব সালাউদ্দিন সাহেব বলতে যমুনা ঘেরাও, দুদু সাহেব যে কথা বললো আর কি, হ্যাঁ, এটা নন পার্লামেন্টারিয়ান ল্যাঙ্গুয়েজ। যাই হোক, এইটা মানে এত খেপে গেছে সবাই আর কি এই সরকার। দর্শক কাছে ফোনটা নিয়ে নিন তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন পটুয়াখালী থেকে বলছি, আমি একজন এনজিও কর্মী। কি বলেন? আমার প্রশ্ন হচ্ছে নীলুফাই ইয়াসমিন মনিয়াপার কাছে, যে 5 তারিখের পর থেকে যে মব জাস্টিসের কারণে ফ্যাসিস্ট সরকারের যে ভোট সংখ্যা ছিল পার্সেন্টেজ তোলানির একবারে, কিন্তু বর্তমানে আমি দেখতেছি যে তাদের ভোট সংখ্যা বাড়তেছে,
তো আসলে এই ফ্যাসিস্ট সরকারের যে দলটা নিষিদ্ধ হলো, তাদের ছাড়া আসলে বিএনপি নির্বাচনে গেলে এই নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাহবুব কামাল স্যারের কাছে, যে শোনা যাচ্ছে যেমন জামাতের যে জামাতের গ্রামগঞ্জে কোনো কমিটি ছিল না, তাদের কমিটির লোকজন গ্রামে বাড়ি বাড়ি এসে বলতেছে এবং শোনা যাচ্ছে যে জামাত, এনসিপি এবং হেফাজত চরমোনাই এই ক্ষয়ে নির্বাচন করবে এবং বিএনপি নাকি বিরোধী দল হিসাবে থাকবে, তারা সরকারের সহযোগিতায় তারা ক্ষমতায় যাবে। নীরব আপা, আপনার কাছে যদি প্রশ্ন করি, মাহবুব ভাইয়ের একটা প্রশ্ন এবং দর্শকের প্রশ্ন যদি ব্লেন্ড করে জানতে চাই। প্রথমটা হচ্ছে যে যদি সত্যি সত্যি নির্বাচন ঠিক সময়, যে আপনারা যে চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন না হয়, তাহলে আসলে বিএনপি কী করবে, সত্যি কী করবে? আর দর্শক যেটা মনে করেছিল যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে কিনা? দেখেন, দর্শককে আমি সম্মান দিয়ে বলতে চাই যে 5ই আগস্টের পরে, দর্শক আরেকটা কথা বলছে যে নিষিদ্ধ হওয়ার আগের পরে আরও যে মিছিল টিছিল এগুলো হচ্ছে, যে কোনো কিছু বেশি লেবু চিপড়াইলে কিন্তু তিতা লাগে। তো এই যে এই নিষিদ্ধ করা, 32 নম্বর গুড়িয়ে দেওয়া, এগুলা যারা করছে তারা এক দিক দিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। কারণ এই নিষিদ্ধ কিন্তু কোনো নিষিদ্ধ ছিল না। এইখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, দল কিন্তু নিষিদ্ধ না। তো এইটা তো কার্যক্রম এমনিই তাদের নিষিদ্ধ ছিল, বরং এই কথাটা বলার পরে কি হয়েছে, একযোগে 10-12টা জায়গা থেকে মিছিল হয়েছে। আপনার ওই যে বঙ্গবন্ধু এভিনিউতে যে মিছিলটা করেছে সেখান থেকে অ্যারেস্টই হয়েছে 10-12 জন বোধ হয়। তার মানে মিছিলের সংখ্যা বেড়ে গেছে। আগে যেখানে 5ই আগস্টের পরে থেকে ওদের মিছিলে 10-15 জন 20 জনের বেশি লোক হয় নাই, এখন অ্যারেস্টই হচ্ছে 15-20 জন, 11 জন। ঘটনা তো এরকমই। তার মানে লোকজন হয়েছিল। নিষিদ্ধ ঘোষণা করার পরে লোকজন হওয়া মানে কিন্তু এটা কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি। সরকার দিব্যি আছে, যেমন ছিল তেমনই আছে, সরকারের এনসিপিরাও আছে, সরকারের জামাতরাও আছে, সরকারের ইসলামী যারা গিয়েছিল সেদিন নিষিদ্ধ চাওয়ার জন্য প্রত্যেকটা দলই আছে। তারপরে এত লোক হইলো, তারা তো কেউই কিছুই করলো না। বরং আগে যে মিছিল হইতো হঠাৎ করে, আপনার হঠাৎ মিছিল, জঙ্গি মিছিলের মতো, তখন কিন্তু যে যেখানে পারতো তারা কিন্তু অ্যাটাক করতো, তারা কিন্তু মিছিল স্টে করতে পারতো না। এইবার কি হয়েছে, বেশ কিছু দূর পর্যন্ত কিন্তু তারা মিছিল করেছে এবং একযোগে মিছিল করেছে বেশ কয়েকটি স্পটে। তা এই যে এই জায়গাগুলা আমরা বলতে চাই যে ব্যক্তি স্বার্থে না করে, তাহলে তো আমি আগে সরকারের মতোই হয়ে গেলাম। আগে সরকার যেমন ছিল ফ্যাসিস্ট, যেমন ছিল মাফিয়া, তেমনই তো আমি হয়ে গেলাম। আমি তো তেমন হতে চাই না। আমি বিচারের কাছে আমার প্রশ্ন রেখে যেতে চাই। আমি আইন যা বলে, এইটা আপনার নির্বাহী আদেশে যেটা এক্সিকিউটিভ অর্ডারে আপনি করলেন, আরেকজন এসে কিন্তু এটাকে উল্টাই দিতে পারে। এগুলা হচ্ছে মানুষকে হঠাৎ করে মানুষকে চমকে দেওয়ার মতো, মানুষকে বায়াস্ট করার জন্য, যেটা অশুভ অপরাজনীতিবিদরা যে কাজগুলো করে এই সরকারও তাই করছে। তাহলে এই সরকারের তাহলে পার্থক্যটা কি হলো? আমরা মনে করি, আমরা চাই নির্বাচনে যারা যারা আসার যোগ্য প্রত্যেককে নিয়ে নির্বাচন হোক। জামাতকে এত রকমভাবে ফ্যাসিস্টরা এত রকমভাবে বাদ দেওয়ার চেষ্টা করেছে, জামাতকে কি বাদ দিতে পেরেছে? জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছে, জামাত তার মার্কায় নির্বাচন করতে পারে নাই, কিন্তু অন্য মার্কা নিয়ে জামাত নির্বাচন করে নাই। তো এতে কি হয়েছে? জামাতকে 2 দিন আগে 3 তারিখে ব্যান করে দিচ্ছে, তা জামাত কি তারপরে 5 তারিখের পরে জামাতের ট্রিপল প্রমোশন বা 6th প্রমোশন বা 10th প্রমোশন বা 100 প্রমোশন হয় নাই? জামাত এখন দেশ চালায়, তো এর চেয়ে আর কি আছে? ওই জন্য আমরা বলি যে খুব ঠান্ডা মাথায়, দেশটা আমাদের সবার, এই দেশটার মঙ্গলের জন্য যা হয় ঠান্ডা মাথায় আমরা তাই করতে চাই এবং করা উচিত। যারা টিকে থাকার জন্য শুধুমাত্র নিজেকে ভালোবেসে এই কাজগুলো করে, আজকে দেখেন জুলাই নিয়ে যারা এত কথা বলে, তাদের জুলাই তারা কি করেছে? তারাই কিন্তু আওয়ামী লীগের ওই জুলাই যেখানে সৃষ্টি করেছে ওদের টাকা দিয়েই তারা চলছে, ওদের পয়সা দিয়েই তারা কিন্তু ইফতার পার্টি থেকে শুরু করে সমস্ত কিছু, সমস্ত প্রোগ্রাম, অফিস, পার্টি অফিস থেকে শুরু করে সবকিছুই তারা দখলে নিয়েছে। বিএনপি রাজনীতি চলছে, এটা ওই যে ওর পাতে খাওয়া নাই সুতরাং আমার পাত খালি। মানে যদি বুদ্ধিমান হও তাহলে দেখো ওরা টাকাটা কোথায় পায়। আপনি বলেন যে
বিএনপি যে 16-17 বছর একদম খারাপ অবস্থায় ছিল, বিএনপির তো কাউকে টাকা দেওয়া সম্ভব না, তো কেউ না কেউ টাকা দিবে। এই টাকাগুলো কে দিচ্ছে ওদেরকে? ওরা কার টাকায় চলে? ওরাই তো বলে যে ওদেরকে কেউ কেউ ইনভেস্ট করছে। ইনভেস্ট কাদের কাছে টাকা ছিল? এই 15 বছর আওয়ামী লীগের কাছে টাকা ছিল। তাহলে তাদের কথা মতোই কিন্তু তারাই কিন্তু এই ধরাটা খাওয়ার আমি অন্যদের মতো বলতে চাই না, আমি শুধু বলতে চাই ওদের অনেক বয়স কম, ওরা অনেক ভুলভাল বলবে, ভুলভাল বলছে। এবং ওদের যে মাস্টার মাইন্ড, ওরা তো আসলে মাস্টার মাইন্ড না, ওদের যে মাস্টার মাইন্ড ছিল যারা এই দেশে অনেক অঘটন ঘটন পটিয়সী, এই মানুষগুলা তাদের ভুলভাল শিখাচ্ছে। কারণ ওরা চাচ্ছে না এরাও গেইন করুক। এই বাংলাদেশটাকে ডেস্ট্রয় রাজ্যে পরিণত করার জন্য যা যা করার দরকার তথাকথিত মাস্টার মাইন্ডরা তাই করছে। মাহবুব কামাল, আপনাকে জানতে চাই, আজকে একটি ঘটনা যেটা বলছিলাম যে আজকে যমুনায় দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ে একটা বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। সেখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরত ছিলেন, 3 বাহিনীর প্রধানও সেখানে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। সবকিছু মিলে এই বৈঠকটার তাৎপর্যটা। আচ্ছা, একটু আমি ওই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটু বলে নিই। সেটা হচ্ছে যে দেখেন, আওয়ামী লীগকে তো মানে 2ভাবে নিষিদ্ধ করা যেত। একটা হলো যে একটা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে করে তারপরে করা, আর একটা হচ্ছে যে পলিটিক্যালি মার্জিনালাইজ করা, হ্যাঁ, বেটার পলিটিক্স দিয়ে। যেমন মুসলিম লীগ কিন্তু নিষিদ্ধ না, কিন্তু ডু ইউ ফাইন্ড মুসলিম লীগ এনিওয়ার ইন দ্য কান্ট্রি? এটা কিন্তু নিষিদ্ধ না, কিন্তু মুসলিম লীগের কোনো অস্তিত্ব আছে? কি কারণে? এটা মার্জিনালাইজড হয়ে গেছে। বেটার পলিটিক্স দিয়ে মুসলিম লীগকে মার্জিনালাইজ করা হয়েছে। তা আপনি আওয়ামী লীগের চাইতে বেটার পলিটিক্স দিবেন না, আবার এটাকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে দিবেন, এটা তো কার্যকর হবে না। আপনাকে তো আওয়ামী লীগের চাইতে বেটার পলিটিক্স দিতে হবে, তাহলে আর নিষিদ্ধ করা লাগবে না, এমনি মার্জিনালাইজড হয়ে যাবে। সুতরাং এই যে এইসব না, এগুলি আমাদের মাথায় ধরে না আর কি। যাই হোক, দেখেন কেন আইন শৃঙ্খলা নিয়ে মিটিং করতে হবে? আমরা তো সেদিনই শুনলাম যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো। চিফ অ্যাডভাইজার বলে নাই এই সেদিন, না মানে 1-1.5-2 মাস হবে বোধ হয়, বলে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো? তো কিসের মিটিং? আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয় তাহলে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি মিটিংটার দরকারটা কি আমার বলেন তো? সরকার তো করতেই পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি করতেই পারে। আচ্ছা, করতে পারে, এইটা বোঝা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত ডেরিওরেট করছে যে চিফ অ্যাডভাইজারের এই মিটিং করা ছাড়া কোনো উপায় ছিল না। যাই হোক, আমার কথা হচ্ছে যে কেন এসব বলেন? হ্যাঁ, যেসব কথার সাথে বাস্তবের কোনো মিল নাই, কেন বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো? কেন বলেন 1,80,000 রোহিঙ্গা আগামী ঈদে মানে তার দেশে গিয়ে করবে? কেন বলেন প্রফেসর ইউনূসের চিঠির কারণে ট্যারিফ স্থগিত করছে ট্রাম্প? কেন বলেন অর্থনীতি খুব ভালো অবস্থায় আছে? কেন বলেন জনগণ চায় আমরা কন্টিনিউ করি? এগুলি কেন বলেন? এগুলি মানে এটা মানে একটা কথা বলতে গেলে তো মানুষের কাছে সেটা বিশ্বাসযোগ্য হইতে হবে, তাই না? জনগণ চায় এই সরকার কন্টিনিউ করুক, এটা কোন জনগণ? আপনি এটা কি কোনো ভোট হয়েছে, কোনো রেফারেন্ডাম হয়েছে? আমি নিজে বলতেছি, এখন আমি যদি বলি যে মাহবুব কামালকে এখন রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ চায়, এটা হবে? তাই না? হইতেও পারে। তো এখন সব সম্ভব। কথাটা হচ্ছে যে এই যে এইসব কথা বলছি না, আমরা নিজের কথাকে জনগণের কথা বলে চালাচ্ছি, এটা কিন্তু একেবারে অন্যায়, এটা ঠিক না। হ্যাঁ, এবং দেখেন এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার তো নিজের কথা। হ্যাঁ, আমি বলছি প্রেস সেক্রেটারি যখন কথা বলেন তখন মনে হয় না যে দেশে কোনো সমস্যা আছে। হ্যাঁ, কোনো সমস্যা আছে, সব ঠিক, এবং মানে গত রেজিমের চাইতে ভালো হয়ে গেছে, অর্থনীতি কামব্যাক করে ফেলছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো, অমুক তমুক মানে বলে দিচ্ছেন আর কি। এই রোহিঙ্গারা 1,80,000 ঈদ করবে, কোরবানির ঈদ করবে মায়ানমারে গিয়ে, মানে দেখেন এইটা মানে এইসব কথা বলে এখন হয়েছেটা কি জানেন? মানে বাংলাদেশে মানে এটা তো ইউরোপ আমেরিকা না। ইউরোপ আমেরিকা কি হয়, আপনি একটা ফাউল কথা বলবেন আপনার রেটিং কমবে, আপনার ভোট কমবে। আপনি একটা ভালো কথা বলবেন আপনার রেটিং বাড়বে, হ্যাঁ, আপনার ভোট বাড়বে, আপনার জনপ্রিয়তা বাড়বে। এইখানে তো জনপ্রিয়তার কোনো ব্যাপার নাই। হ্যাঁ, জনপ্রিয় কে আমাকে মানলো না মানলো, কে আমি জনপ্রিয় কি জনপ্রিয় না, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে কতটা ক্ষমতা আছে, আমার কাছে কতটা ক্ষমতা আছে এবং এই ক্ষমতা আমি এক্সারসাইজ করব। সুতরাং পপুলারিটি বলেন, জনগণের আস্থা বলেন, এগুলি তো কেউ ধার ধারে না, কেউই ধার ধারে না। হ্যাঁ, অপোজিশনও ধার ধারে না, সরকারও ধার ধারে না। সবাই হচ্ছে শক্তির মহড়া দেখিয়ে, শক্তির মানে বেশি শক্তি দিয়ে অল্প দুর্বলকে মানে অধীনস্থ করে রাখা, এই হচ্ছে বাংলাদেশের পলিটিক্স। এবং এইটা করতে গিয়ে দেশ আজকে কোথায় চলে গেছে আপনি দেখেন কোথায় চলে গেছে। এইটা কি এই গভর্নমেন্ট কাভার দিতে পারবে? আমার তো মনে হয় না। আমার মনে হয় না যে ললেসনেস চলতেছে, এবং একটা তো
ধরেন যে আবু সাইদ একটা জিনিস মানে শিখায় গেছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে বুক চিতিয়ে দাঁড়ায় গেলেই বাস হয়ে গেল। এই যে মানে মৃত্যুকে আলিঙ্গন করতে শেখা, এটা তো সবাই শিখে ফেলছে। এখন তো আপনি গুলি করে কিছু করতে পারবেন না, কিছু করতে পারবেন না। আবু সাইদ একটা লেসন দিয়ে গেছে, হ্যাঁ, এবং গুলি করে কিছু করতে পারবেন না। ফলে এই অরাজকতা, এই যে মানে ব্লকেট, তারপরে মানুষের দুর্ভোগ, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, করে দেওয়া, দাবি যমুনায় অবস্থান, সচিবালয়ে অবস্থান, ওইখানে অবস্থান, নির্বাচন কমিশন অবস্থান, এই জিনিসগুলো আপনি আর কন্ট্রোল করতে পারবেন না, একেবারেই পারবেন না। এবং এইটা একটা চরম অ্যানার্কির দিকে যাচ্ছে। এইটা পারতেন আপনি যদি দেখেন এইটা কি করা উচিত ছিল। আমি যদি চিফ অ্যাডভাইজার হইতাম তাহলে কি করতাম, আমি 7 দিন সেলিব্রেট করার জন্য সুযোগ দিতাম সবাইকে। এত বড় বিজয়, ঠিক আছে, এত বড় এই সেলিব্রেশন করো। ওখানে টুকটাক মারামারি কাটাকাটি কিছু হইতো, ধরেন যে কিছু ভাঙাভাঙি হইতো। 7 দিন পরে আমি একদম স্ট্রিক্ট হয়ে যেতাম, এখন থেকে রুল অফ ল চলবে। তো পুলিশ ছিল না, হ্যাঁ, কোত্থেকে কি করবে? আর্মি ছিল না। এই আর্মি তো মাঠেই ছিল। আমি বলি এই আর্মি তো 5 তারিখের আন্দোলন সফল হওয়ার পিছনে উনি স্টেক হোল্ডার কিনা। তা আপনি এই আর্মিকে তো আপনি ব্যবহার করতে পারতেন প্রপারলি। আপনি সেটা চান নাই, আপনি চাইছেন কেওয়াস, হ্যাঁ। তো ফলে আপনি এটা ব্যবহার করেন নাই, হ্যাঁ, ব্যবহার করেন নাই। ফলে পুলিশও মরাল ভেঙে গেছে, পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। শেষ পর্যন্ত আপনি সড়কের শৃঙ্খলা ছাত্ররা মেনটেন করলো কিছুদিন, হ্যাঁ, কিছুদিন ছাত্ররা মেনটেন করলো। তো আপনি তো ওই আর্মিকে কাজে লাগালেন না। আপনি যদি 7 দিন সেলিব্রেশনের পরে বলতেন যে এখন থেকে রুল অফ ল, কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না, হ্যাঁ, তাইলে না আজকে একটা ভালো সমাজ দেখতে পারতেন। আপনি ঢিল দিয়ে দিচ্ছেন তো, অনেক প্রথম থেকে ঢিল দিয়ে দিচ্ছেন। নীরব চৌধুরী মনে আপনাকে যে মাহবুব ভাই যেমনটি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নের কথা জানালেন, আপনি কি তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু কি উদ্বিগ্ন? আইন শৃঙ্খলা তো নাই এখন। আপনি দেখেন আইন শৃঙ্খলা কেমন। একটা ছাত্রকে এনসিপির গত রাতে ধরলো, অ্যারেস্ট করলো ধানমন্ডি থানায় 3 জনকে থানায়। তো থানার চেয়ে পাওয়ার বেশি এনসিপির না, এরা হচ্ছে বৈষম্য বিরোধী। এনসিপির পাওয়ার থানার চেয়ে বেশি। এনসিপির একজন গিয়ে পুলিশকে ধমকাধমকি করে ছাড়িয়ে নিয়ে চলে আসলো। এই যে আইন শৃঙ্খলা। মব যদি বলেন না যে বিচারের বাণী তাহলে নিভৃতে কাঁদে, আপনার রক্ষক যদি ভক্ষক হয়, এইখানে যারা রক্ষক তারা কিন্তু ভক্ষকের ভূমিকা পালন করছে। আইন শৃঙ্খলা এক একজনের জন্য এক এক রকম। সরকার নিজেই আইন শৃঙ্খলা নষ্ট করছে। আপনি দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এনসিপিকে দিয়ে সরকার যে কাজটা করালো, যমুনার সামনে 144 ধারা জারি, সেইখানে 144 ধারা ভঙ্গ করে একটা দল আপনার ওইখানে মঞ্চ বানালো, ওখানে কত কিছু করলো। তাদেরকে উল্টা ঠান্ডা পানি দেওয়া হলো, উল্টা খাবার দাবার দেওয়া হলো। আবার পক্ষান্তরে জগন্নাথের ছেলে মেয়েদের সঙ্গে কি আচরণ করা হলো। এই যে সারা ঢাকাব্যাপী যে শুরু হয়েছে এবং একটা জায়গায় মব হাতে নেওয়ার জন্য আইন শৃঙ্খলা আরও চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। আপনার দেখেন শেখ মুজিবের নামে বা তার কন্যার নামে যে সিনেমাকে কেন্দ্র করে নুসরাত ফারিয়াকে ধরা হলো, একই কাহিনীতে কিন্তু আপনার উপদেষ্টার বউ জড়িত, বরং আরো বড়, কারণ সে শেখ মুজিবের বউ পাঠ করছে, তার কিন্তু কিছু হলো না। এখন বলবেন যে মার্ডার কেসের আসামি তো সে হয় নাই, তা একে দেওয়া হয়েছে। মার্ডার কেসের আসামির ডেট পড়লো 22 তারিখে, 22 তারিখের আগে তাকে ছেড়ে দেওয়া হলো কেন? আর একজন সেলিব্রিটি, তার কাজ করাই হলো গিয়া অ্যাক্টিং করা, অ্যাক্টর। আমি এইখানে বলবো সে যে কোনো বিষয়ের উপর একজন অ্যাক্টর অ্যাক্টিং করতে পারে। তাকে যদি ওই সম্মানটুক মিনিমাম দেওয়া হতো তাহলে বলতে পারতো যে তোমাকে নজরদারিতে রাখা হলো, তোমার বিদেশ যাওয়ার নিষেধ, তুমি এইটার আলোচনা সুরাহা না হওয়া পর্যন্ত বাইরে যেতে পারবা না। এটা বললেই কিন্তু হয়ে যেত। প্রয়োজনে এয়ারপোর্টে কিছু তার জবানবন্দি নিতে পারতো। তা না করে এই যে 2 দিনের যে আইন শৃঙ্খলার আরও অবনতি ঘটায়, যে এই যে অ্যারেস্ট করা, তারপরে এই যে এই নাটক করা, তারপরে যে এই যে ছেড়ে দেওয়া। ঠিক আমি সাবের হোসেন চৌধুরীর জায়গায় ফিরে যাচ্ছি, তাকেও কিন্তু 6 দিনের রিমান্ড চলাকালীন অবস্থায় তার জামিন দিতে বাধ্য হলো। কার জন্য জামিন দিছে? নিশ্চয়ই সরকারের কেউ তাদের পক্ষে বলছে, তাদের পক্ষে না বললে তো জামিন দিত না। তাহলে সরকার হলো সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। কারে কখন কি করতেছে সরকার নিজেই জানে না। সরকার নিজেই তো আওয়ামী লীগকে এখানে জায়গা করে দিচ্ছে, সব জায়গায় সবখানে। আপনার কাউকে আওয়ামী লীগের লোকজনকে যদি প্রথম দিন থেকে অ্যারেস্ট করা হতো, বিচারের আওতায় আনা হতো, শাস্তির আওতায় আনা হতো,
তাহলে কিন্তু আইন শৃঙ্খলার চরম অবনতি হতো না। তাদের ঘর ভর্তি টাকা আছে, তাদের লোকজন আছে, যেহেতু টাকা আছে লোকজনও আছে, টাকা হলেই লোকজন হয়, তাহলে তাদেরকে সরকার বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে। 3 মাস 600-700 হাই প্রোফাইলের আওয়ামী লীগারদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সুবিধা করে দিয়েছে। সরকার ছাড়া কে করেছে এটা? আমরা অনেককে আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেখেছি যে অ্যারেস্ট করা হয়েছে বিমানবন্দর থেকে, তারপরে 2 দিন পরে দেখি যে বিদেশে ঘোরাঘুরি করছে, শপিং করছে, মিটিং করছে, ইফতার করছে। এই জায়গাগুলা সরকার নিজেই এই জায়গাগুলোর জন্য দায়ী। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেলে কোন পর্যন্ত গিয়েছে যে রাত 3টায় স্বরাষ্ট্র উপদেষ্টার আপনার প্রেস কনফারেন্স করতে হয়, তারপরে বলতে হয় যে না আইন শৃঙ্খলা খুব সুন্দর আছে। এই আইন শৃঙ্খলা সুন্দর যদি রাত 3টায় বলতে হয় মানুষের ঘুমকে হারাম করে, সাংবাদিকদের ঘুমকে হারাম করে, তাহলে অতি সহজেই বোঝা যায় আমরা কোথায় আছি। মাহবুব কামাল, আপনাকে জানতে চাইব যে যদি নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের কথাটা বলি, গ্রেপ্তার, তাকে জামিন না দেয়া, আবার পরের দিনে জামিন দিয়ে দেয়া, সবকিছু মিলে কি আপনি একটা সমন্বয়হীনতা দেখতে পাচ্ছেন? না, আমি প্রথমে নীলু আপাকে একটু ধন্যবাদ দিতে চাই ওনার যে এই আধুনিক মানসিকতার জন্য। সেটা হচ্ছে উনি বললেন যে একজন অভিনেতা বা অভিনেত্রীর হচ্ছে যে যে কোনো চরিত্রে উনি অভিনয় করতে পারেন। এই চিন্তাটা, এটা কিন্তু মানে একটা বড় চিন্তা। দেখেন, সিরাজউদ্দৌলা নাটক মঞ্চস্থ হচ্ছিল, তো মীর জাফরের চরিত্রে যে অভিনয় করতেছে, ওই অভিনয় শেষ হওয়ার পরে দর্শকরা জুতা খুলে তার দিকে ছুঁড়ে মারতেছে। তখন ওই অভিনেতা জুতাগুলো তুলে বুকে জড়ায় দিয়ে বলতেছে আমি সত্যি ভালো অভিনয় করতে পারছি, এই যে জুতা খুলে মার সোচেছে আর কি। মানে মীর জাফর তো সে চরিত্রটা। দেখেন, আপনি বলবেন যে শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়ার অভিনয়টা কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেইটা আপনি বলবেন। আচ্ছা, এইটা কি কখনো বিশ্বাসযোগ্য যে নুসরাত ফারিয়া হত্যা প্রচেষ্টার সঙ্গে জড়িত? তার সাথে আমি কথা বলছি 5 মিনিট একটা ইন্টারভিউতে, এটা বছর 2 আগের কথা, একটা ইন্টারভিউ, এত স্মার্ট লেডি। তখন আমি ওই আমার থেকে আমাদের যে পাতা, সিনেমার পাতা, তার কাছ থেকে তার নাম্বার নিয়ে আমি ফোন করে 5 মিনিট কথা বলছিলাম। এটা 2 বছর আগে। স্মার্ট লেডি। আপনি যদি মামলা দিতেই হইতো, আপনি একটা, যেহেতু সে একটা শোবিজ মেয়ে, একটা স্ক্যান্ডালাস কিছু দিয়ে একটা মামলা দিতেন যে সে স্ক্যান্ডেল করছে, পলকের সাথে যৌথভাবে একটা এই করছে সেগুলি দেন, সেইটা মানুষ একটু বিশ্বাস করতো, মানে কিছু না কিছু বিশ্বাস করতো। আপনি এমন একটা মামলা দিলেন যে মামলাটা মানুষ বিশ্বাসই করবে না। নুসরাত ফারিয়ার হত্যা প্রচেষ্টার সঙ্গে থাকতেই পারে না। হ্যাঁ, তো ফলে এই যে হাস্যকর ব্যাপারগুলি হচ্ছে, হ্যাঁ, এগুলি তো কোনো ভাষা নাই আর কি। হ্যাঁ, মানে যখন যাকে মনে করতেছি টার্গেট করব, তখন তাকে হত্যা মামলায় বা অন্য কোনোভাবে হ্যারাস করতেছি। এটার কোনো বাস বিচার নাই, এটার কোনো আইনগত ভিত্তি আছে কিনা সেটার কোনো উপদেষ্টারও কিন্তু দেখেন, এইটা নুসরাত ফারিয়াতে আমি কালকে ডিবিসিতে বলছি, ইট ইজ এ সিরিয়াস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। মানে কি বলে যে মানবাধিকারের একটা সিরিয়াস ভায়োলেশন হয়েছে এটা। হ্যাঁ, আমি বলবো তাকে ইন্টারোগেট করা হইতে পারতো যে যেহেতু সে ওই ছবিতে অভিনয় করছে, আওয়ামী লীগের সাথে কোনো কানেকশন আছে কিনা, আছে কিনা, এগুলো করে টোরে তারপর যদি কিছু পাওয়া যাইতো, তারপরে একটা মামলা টামলা দিলেন বা করলেন। আপনি উইদাউট ইন্টারোগেশন, উইদাউট একটা মানে কি বলে যে প্রাথমিক ভিত্তি, হ্যাঁ, আপনি তাকে হত্যা প্রচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করে ফেললেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো যে হচ্ছে না, এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এগুলি খুব মর্মান্তিক। মানে এগুলি কি বলবো, মানে আমরা প্রত্যেকটা সিটিজেনই তো এখন আতঙ্কে আছি, কে কখন কার শত্রু হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো দেখা গেল যে একজনকে আমি টাকা ধার দিয়েছিলাম, টাকা চাই বলে সে এখন একটা কিছু লোক নিয়ে এসে আমাকে একটা মব তৈরি করে দিয়ে আমাকে হ্যারাস করলো বা একটা মামলায় ঢুকাই দিল। 400-500 আসামি ওখানে একটা ঢুকাই দিলে তো অসুবিধা নাই, তো ঢুকাই দিলে পুলিশেরও সুবিধা, বাণিজ্য করতে করতে। এই যে একটা হ্যারাসমেন্ট, এগুলি তো টিকবে না, আদালতে তো এগুলি টিকবে না। হ্যাঁ, যদি জুডিশিয়ারি যদি রিয়েলি ফাংশন করে, এগুলো টিকবে না। তো ফলে এই সমস্ত হাস্যকর জিনিসের মানেটা কি, মানে একটা মানে থাকতে হবে। তো তারপর দেখেন, একই সিনেমায় যেটা উনি বললেন, একই সিনেমায় তো তিশাও অভিনয় করছে, তো উনি সংস্কৃতি উপদেষ্টার স্ত্রী কারণে উনি বেঁচে গেলেন। হ্যাঁ, এটা কোনো কথা হলো? আজকে শেষ করি, আমাদের সময় শেষ হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।